সেলিম, ওরে দেখবি না, তুই গেট খুল। হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে এলো। এটা রফিক ঘটক, কিন্তু তার পা মাটির ওপর নেই, সে ভাসছে। দেরি কইরা ফালাইলি আরিফ, অনেক দেরি কইরা ফালাইলি। আমার সখিনা অপেক্ষা করতে পছন্দ করে না। রফিক ঘটক হাত দিয়ে স্পর্শ করতেই তালাটা মোমের মতো গলে পড়ে গেল এবং গেট খুলে গেল। আরিফ এবং সেলিম লাশ নিয়ে কবরের পাশে দাঁড়ালো। কবরটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গভীর। টর্চ মারলেও কবরের তলা দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। সেলিম, সাবধান, এই কবরের কোনো ঠিক ঠিকানা নাই। এক টানে লাশ ফালাইয়া দিবি, কোনো দোয়া কালামে কাজ হইব না, কারণ এইটা সাপ পরা মরা। তারা খাটিয়া কাত করল লাশটি ফেলে দেওয়ার জন্য, কিন্তু লাশটি খাটিয়া থেকে পড়ল না। মনে হলো লাশের পিঠ খাটিয়ার সাথে আঠা দিয়ে লাগানো। উস্তাদ, লাশ তো পড়ে না, লাশটা তো খাটিয়ার লগে আটকা আছে। ধাক্কা দে, লাথি মার ওর পিছে। সেলিম যেই লাশের পিঠে লাথি মারতে গেল, লাশটা বিদ্যুৎ বেগে ঘুরে সেলিমের পা খপ করে ধরে ফেলল। এবার আর হাত দিয়ে নয়, লাশ তার সেই মুখবিহীন চেহারার মাঝখান থেকে আচমকা একটা বিশাল গর্তের মতো মুখ তৈরি করে সেলিমের পা গিলে ফেলার চেষ্টা করল। উস্তাদ, উস্তাদ, ও আমারে খাইয়া ফেললো, আমার পা গেল। ইয়া আল্লাহ! আরিফ দেখল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সে পাশে পড়ে থাকা কোদালটা তুলে নিল। সে জানত লাশের গায়ে আঘাত করা পাপ, কিন্তু এখন জীবন বাঁচানো ফরজ। আরিফ সজোরে কোদাল দিয়ে কোপ বসানো লাশের সেই হা করা মুখের ওপর। কোপ লাগার সাথে সাথে লাশটা এক বিকট আর্তনাদ করে উঠল, যেন হাজার হাজার কাঁচ ভাঙছে। সেই শব্দে গোরস্থানের পাখিগুলো ডানা ঝাপটে উড়ে গেল। লাশটি সেলিমকে ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে সোজা কবরের ভিতরে গর্তে পড়ল। মাটি দে সেলিম, জলদি মাটি দে। তারা দুজনে হাত দিয়ে এবং পা দিয়ে